অনেকে বলেন অথবা বিভিন্ন কর্মকাণ্ডে তারা মনে করেন যে এই ছাত্রদের আসলে একটা পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয় এবং এর বাইরে আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে তারা কি করেন, রাজনৈতিক দলগুলো তাদের দিয়ে কি ভালো কাজ করায় তা নিয়ে আসলে তাদের সন্দেহ রয়েছে। এই ছাত্রদেরকে নিয়ে কোনো অবস্থাতেই যেন কোনো রাজনৈতিক দল ফায়দা লুট না করতে পারে, এটি দেশে একটি প্রশাসনিক ব্যবস্থা পদক্ষেপ নেওয়া উচিত। এই ছাত্র রাজনীতি আসলে ট্রেডিশনাল যে ছাত্র রাজনীতি চলে আসছে, আপনি কি মনে করেন এটা থাকলে আগামীতে এটা কি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সুবিধা, নাকি বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে এটা আসলে তেমন ভালো কোনো বিষয় না? কিভাবে ছাত্ররা এত রাতারাতি বাড়ি গাড়ির মালিক হয়ে যায়, এখন তো এটা মোটামুটি ওপেন সিক্রেট হয়ে গেছে। ছাত্র রাজনীতি করে, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক অন্য বিশ্ববিদ্যালয় হোক, ছাত্র রাজনীতি করে অনেক শিক্ষার্থী তারা তাদের পোস্ট পজিশনের সুবিধা নিয়ে তারা বাড়ি গাড়ি করে ফেলেছেন, অনেক অর্থ করে ফেলেছেন। এটা আসলে কিভাবে হয়? ছাত্র রাজনীতির নামে এখানে সরকার দলীয় ছাত্র সংগঠন সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, এক। দ্বিতীয় হচ্ছে রাজনীতির সমস্যা, যেটা অন্য প্যানেলিস্টরা বললেন। এক হচ্ছে মানি এবং মাসেলের যে দৌরাত্ম্য মূল পলিটিক্সে, সেইটার প্রভাব ছাত্র সংগঠনগুলোর উপর পড়ে। নানা সময় আসলে এটা একটা অনেকের মনে ধারণা আছে যে ছাত্রদের, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অথবা ছাত্র রাজনীতি করেন যারা, সেটা হোক যে কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, যে কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠন হোক, তাদের আসলে যে রাজনৈতিক দলগুলো রয়েছে অথবা রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন তারা একরকম রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন এবং অনেকে বলেন অথবা বিভিন্ন কর্মকাণ্ডে তারা মনে করেন যে এই ছাত্রদের আসলে একটা পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয় এবং এর বাইরে আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে তারা কি করেন, রাজনৈতিক দলগুলো তাদের দিয়ে কি ভালো কাজ করায় তা নিয়ে আসলে তাদের সন্দেহ রয়েছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? ছাত্র রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, বিভিন্ন সংগঠনের, যার যে সংগঠনের, ছাত্র লীগের, ছাত্র দল, শিবির এবং অন্যান্য ছাত্ররা যারা যে যে সংগঠনের আছে, সংগঠন করেন, এই ছাত্রদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় 100%। আমি বলতে চাই এই ছাত্রদেরকে শুধু বিশ্ববিদ্যালয় নয়, কলেজগুলোতেও বা হাই স্কুলতেও যখন একটা ছাত্রের কাজ সর্বপ্রথম লেখাপড়া করে জ্ঞান অর্জন করা, শিক্ষা জাতির মেরুদণ্ড, রাজনীতি কিন্তু জাতির মেরুদণ্ড নয়। একটা ছাত্রর অভিভাবক, গার্জিয়ান, তার বাবা মা একটা ছাত্রকে উজ্জ্বল ভবিষ্যতের জন্য লেখাপড়া অর্জন করায়। এই ছাত্রদেরকে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা ফায়দা লুট করে। যখন যে দল আসে তখন সে দলের ছাত্রদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। কেন ছাত্রদের ভিতরে দলাদলি কেন থাকবে? ছাত্রদের ভিতরে অপর একটা রাজনৈতিক দল হিংসাত্মমূলক আক্রমণ কেন করবে? আমি মনে করি ছাত্রদেরকে দিয়ে হাতিয়ার হিসেবে ব্যবহার না করে এই ছাত্রদেরকে সুন্দর একটি, ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, ছাত্ররা দেশের ভবিষ্যৎ, ছাত্ররা দেশের উজ্জ্বল অবকাঠামো অর্জন করতে এবং ছাত্রদেরকে দিয়েই এই বাংলাদেশ আমরা নতুন করে পেয়েছি। এই ছাত্রদেরকে নিয়ে কোনো অবস্থাতেই যেন কোনো রাজনৈতিক দল ফায়দা লুট না করতে পারে, এটি দেশে একটি প্রশাসনিক ব্যবস্থা পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি। জি জনাব আব্দুল কাদের জিলানী, জি আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত, যারা বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের সাথে জড়িত, অনেকেরই বিভিন্ন সময় অভিযোগ অথবা বিভিন্ন সময় আমরা দেখেছি যে তারা নাকি বলে ছাত্র রাজনীতি করে গাড়ি বাড়ি করে ফেলেছেন, বিশাল অর্থ সম্পদের মালিক হয়ে গেছেন। এইটা আসলে কিভাবে হয়, কেন হয়? আপনি একজন রাজনীতিবিদ, এই বিষয়ে যদি আমাকে একটু বলতেন। ছাত্র রাজনীতি করে গাড়ি বাড়ির মালিক হবে না কেন? এই যে রাজনৈতিক দল ক্ষমতায় আসেন তখন সেই দলের রাজনৈতিক দলের ছাত্রলীগ বলেন, আর বিএনপি আসলে ছাত্র দল বলেন, শিবির আসলে শিবিরের দল বলেন,
তারা তখন ক্ষমতার আধিপত্যটা হাতে পেয়ে যায়। তাদের মাথায় থাকে বড় বড় এমপি মন্ত্রীদের আশীর্বাদ, দোয়া। এই আশীর্বাদ দোয়া যেটা আমি বলতে বুঝেছি, তুমি যা ইচ্ছা তাই করে যাও। তুমি রাজনীতির পাশাপাশি ওই মনে করেন যে এক একজন ছাত্রদের বিভিন্ন সেকশন আছে, কেউ বলে ভর্তি করায়, কেউ অন্যান্যভাবে, যাই হোক আমি ওটা উল্লেখ না করি। যখন যে সরকার আসে সেই সরকারের আধিপত্য বা মাথায় হাত দিয়ে যারা আশীর্বাদ করেন, যাদের পিছনে খুঁটি আকারে থাকেন, সেই সব ছাত্ররা যা ইচ্ছা তাই করে তারা লেখাপড়া করা বাদ দিয়ে শুধু তখন তাদেরই স্বপ্ন, তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য লেখাপড়া বাদ দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে তারা এই বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, তারা তখন লেখাপড়া বাদ দিয়ে তাদের ভবিষ্যতের আখের গোছানোর জন্য তারা ইনকামের রাস্তা বেছে নেয়। তখন ওইসব ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়, লেখাপড়া হয় না, বাট তারা অর্থবিত্ত, গাড়ি বাড়ি সবকিছুর মালিক হয়ে যায়। অর্থাৎ বিষয়টি কি এমনটাই দাঁড়াচ্ছে না যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতা কর্মী যারা আছেন অনেকেই তাদের মধ্যে তারা এই ছাত্রদের তাদের রাজনৈতিক নেতারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নানাভাবে কাজে লাগান এবং তার বিনিময়ে তারা আসলে তাদের প্রলোভন দেখিয়ে হোক অথবা তাদের বেনিফিটের করার চেষ্টা করেন নানাভাবে, এই তো বিষয়টি? জি জি জি, বিষয়টা এটাই। যেই বিষয়টি আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেই রাজনীতির, ছাত্র রাজনীতির প্রচলন সেই বহু আগে থেকেই। এই ছাত্র রাজনীতি আসলে ট্রেডিশনাল যে ছাত্র রাজনীতি চলে আসছে, আপনি কি মনে করেন এটা থাকলে আগামীতে এটা কি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সুবিধা, নাকি বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে এটা আসলে তেমন ভালো কোনো বিষয় না? বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অথবা সার্বিকভাবে আপনি ছাত্রদের জন্য বিষয়টা কিভাবে দেখেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হয়তো জানেন যে সারা বিশ্বে উন্নত এবং অনুন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলো মিলে একটা র্যাঙ্কিং হয়, বিশ্ববিদ্যালয়গুলোর একটা র্যাঙ্কিং হয়, এবং আপনি জানেন যে সেই র্যাঙ্কিং এ এশিয়ার যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এর মধ্যেও আমাদের দুই একটি বিশ্ববিদ্যালয় ছাড়া, তাও অনেক সিরিয়ালে সেই র্যাঙ্কিং এর অবস্থাটা অনেক পরের দিকে থাকে। এই দ্বারা বোঝা যায় যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান কত পিছিয়ে আছে, এবং এই পিছিয়ে থাকার ক্ষেত্রে একটি বড় কারণ হচ্ছে যে তথাকথিত যে ছাত্র রাজনীতি, যে কিছুক্ষণ আগে করলেন আরেকজন প্যানেলিস্টকে, যে আপনি প্রশ্নটা করলেন যে কিভাবে ছাত্ররা এত রাতারাতি বাড়ি গাড়ির মালিক হয়ে যায়। এখন তো এটা মোটামুটি ওপেন সিক্রেট হয়ে গেছে। একটা হলো যে দলের পক্ষ থেকে দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা করা হয়, এবং দলের পক্ষ থেকে দলের যিনি সভাপতি, সেক্রেটারি, তার জন্য আপনার ফ্ল্যাট বাড়ির ব্যবস্থা করা হয়। এটা যদি, এই রাজনৈতিক পদগুলো যদি ছাত্রদের জন্য এত লোভনীয় হয়, তাহলে তো সেই ছাত্ররা বিপদগামী হতে বাধ্য। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা এখন ছাত্ররাও বুঝে গেছে যে যদি আপনার রাজনীতির সাথে যুক্ত থাকা যায়, তাহলে এটাকে ব্যবহার করে দেশে মানে রাতারাতি বড়লোক হওয়া যাবে, টেন্ডার বাণিজ্য বা সরকারি কাজের যে কোনো কন্ট্রাক্ট পেতে এটা তাদের জন্য খুবই সহায়ক হয়। এগুলো বাস্তব অভিজ্ঞতা কিন্তু আমাদের রয়েছে, এবং আমরা দেখেছি যে কিভাবে দলের ক্ষমতাকে ব্যবহার করে কিছু ছাত্র রাতারাতি বড় লোক হয়ে গেছে। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর দিকে তাকান, এরকম কিছু হলের তথ্য আপনি পাবেন যে হলগুলোতে যতগুলো টেন্ডারবাজি হয়েছে, যতগুলো কাজ হয়েছে, কাজগুলো কিন্তু মূলত ছাত্র সংগঠনের নেতারাই করেছে। এবং সেই ছাত্র সংগঠনের এরা যে শুধু কাজের টেন্ডার কাজটা পেয়ে সেই কাজটা নিজেরা করে তাও না, ওই টেন্ডারটাও কিন্তু আরেকজনের কাছে বিক্রি করে দেয়। সুতরাং এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে দলের কেন্দ্রীয় নেতাদের, আপনি জানেন যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা দলই নানান উপদলে বিভক্ত। দলের কেন্দ্রীয় নেতা যারা থাকেন
সেই কেন্দ্রীয় নেতারা দলের মধ্যে তাদের অবস্থান সুসংহত করার জন্য তারা কিন্তু ছাত্র সংগঠনকে ব্যবহার করে, এবং সেই ক্ষেত্রে এক একজন নেতা এক এক তার অনুসারীদেরকে নানানভাবে আর্থিক সুবিধা দিয়ে থাকে। সুতরাং স্যার ডক্টর সাব্বির আহমেদ স্যার, আমি আপনার কাছে আবার আসব। আমি একটু রাগিব নাঈমকে একটা প্রশ্ন করতে চাই, কারণ তাকে এখন পাওয়া গেছে বেশ কিছুক্ষণ পরে। রাগিব নাঈম, আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমি আমাদের আরেকজন অতিথিকে একই প্রশ্ন করেছিলাম, কিন্তু আপনি ছাত্র, আপনি সংগঠনের সাথে জড়িত, আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখেছেন এবং আপনি জানেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে আমরা সংবাদ প্রচার হয়ে থাকে যে ছাত্র রাজনীতি করে, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক অন্য বিশ্ববিদ্যালয় হোক, ছাত্র রাজনীতি করে অনেক শিক্ষার্থী তারা তাদের পোস্ট পজিশনের সুবিধা নিয়ে তারা বাড়ি গাড়ি করে ফেলেছেন, অনেক অর্থ করে ফেলেছেন। এটা আসলে কিভাবে হয়? আপনি একজন ছাত্র এবং ছাত্র রাজনীতির সাথে জড়িত, আপনি কি আমাকে একটু বলবেন? আচ্ছা, ধন্যবাদ। প্রথম বিষয়, রাগিব নাঈম শুনতে পাচ্ছেন? এক হচ্ছে ছাত্র রাজনীতির নামে এখানে সরকার দলীয় ছাত্র সংগঠন সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, এক। দ্বিতীয় হচ্ছে রাজনীতির সমস্যা, যেটা অন্য প্যানেলিস্টরা বললেন। এক হচ্ছে মানি এবং মাসেলের যে দৌরাত্ম্য মূল পলিটিক্সে, সেইটার প্রভাব ছাত্র সংগঠনগুলোর উপর পড়ে, এবং সেইটা বিশেষ করে পড়ে হচ্ছে সরকার দলীয় ছাত্র সংগঠনের উপর। যেহেতু যেই সরকার ক্ষমতায় থাকে, সেই সরকার তার সংগঠন, ছাত্র সংগঠনকে মানি এবং মাসেল দ্বারা এমন ভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তোলে যাতে করে তারা সেইটার প্রভাব ওই সংগঠনের উপর পড়ে, এবং তারই প্রেক্ষিতে আমাদের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজত্ব তারা কায়েম করে। স্পেসিফিক ওই সংগঠনগুলো ছাড়া আর কোনো সংগঠন কিন্তু এরকম সন্ত্রাস কিংবা মানি এবং মাসেলের যে দৌরাত্ম্য সেইটাও তারা দেখায় না। আচ্ছা রাগিব নাঈম, আমি আরেকটি প্রশ্ন আপনাকে এই জায়গায় করে রাখতে চাই, যে বিষয়টি তাহলে ছাত্র রাজনীতি আসলে বিশ্ববিদ্যালয়ে আপনি গিয়েছেন পড়ালেখা করার জন্য, আমি প্রশ্ন করছি, এটা অনেকেরই প্রশ্ন। অনেকে বলেন যে ছাত্ররা কেন রাজনীতি করবে, ছাত্রদের রাজনীতি করার দরকার কি, তারা তো বিশ্ববিদ্যালয়ে গিয়েছে পড়ালেখা করার জন্য। আসলে ছাত্র রাজনীতি করলে আপনার সুবিধাটা কি? আসলে এতে কি বিশ্ববিদ্যালয়ের কোনো লাভ হচ্ছে? আপনার কি লাভ হচ্ছে ছাত্র রাজনীতি করে? আপনি কি শিখতে পারছেন, অথবা আপনার কি, আপনি বিশ্ববিদ্যালয়ের জন্য, রাষ্ট্রের জন্য কি কন্ট্রিবিউশন করছেন? প্রথমত আমি পড়াশোনা করতে এসে আমি দেখেছি, আমি শুনেছি, আমি পড়েছি পলিটিক্যাল সায়েন্স, আমি অ্যানথ্রোপোলজি, আমি থিয়েটার এবং সোশিওলজি থেকে সবকিছু পড়েছি। আমি এগুলো পড়ার মধ্য দিয়ে, আমি বোঝার মধ্য দিয়ে আমি দেশকে চিনতে শিখেছি, এবং দেশকে চিনতে শেখার পরে আমি দেখেছি এই দেশে লতিফ বাওয়ানি জুট মিলের যে শ্রমিক, সেই শ্রমিকরা অনেক সংকটে থাকে। আমি ছাত্র হিসেবে এই দেশের প্রিভিলেজড একজন নাগরিক হিসেবে আমি সেই যে লতিফ বাওয়ানির যে শ্রমিকটা যে সংকটে থাকে তার সাথে দাঁড়ানোর আমি একটা আগ্রহ পাই যদি আমি ছাত্র সংগঠনটা করি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।